আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের অধ্যায় 16 এর পরিমিতি 16.4 থেকে কয়েকটি প্রবলেম সলভ করব। আমরা এখানে 16.4 এ বিশেষ করে আয়তকার ঘনবস্তু নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওটাতে আমরা আরেক প্রকার আয়তকার ঘনবস্তু নিয়ে কথা বলব। তো শিক্ষার্থীরা, এটা মনে করো একটা আয়তক্ষেত্র। তো এটা যদি আয়তক্ষেত্র হয়, এটা মনে করো সমকোণ। তো এটা আয়তক্ষেত্রের বড় বাহু, এটা ছোট বাহু। আমরা যে ফ্যান, আমরা ছাদে যে ফ্যান লাগাই, সেই ফ্যানে একটা দণ্ডেতে 3টা পাখা থাকে। এই যে একটা দণ্ডে 3টা পাখা থাকে, 4টা পাখা থাকে। এই দণ্ডটাকে অক্ষ বলা হয়। অক্ষ মানে যেটাকে কেন্দ্র করে অন্য কিছু ঘুরে, এটাকে বলা হয় অক্ষ। অর্থাৎ অক্ষ এমন একটা পদার্থ যেটাকে কেন্দ্র করে ঘুরে। তো এই যে আয়তক্ষেত্র আছে, সে আয়তক্ষেত্রের এই বাহুটা হচ্ছে বড়, এই বাহুটা হচ্ছে ছোট। বৃহত্তর বাহুকে তুমি অক্ষ ধরো, তারপরে এটাকে চতুর্দিকে ঘোরাও। এটাকে যদি তুমি চতুর্দিকে ঘোরাও, তাহলে তুমি এক প্রকার ঘনবস্তু উৎপন্ন হবে। সেই এক প্রকার ঘনবস্তুকে বাংলায় বলা হয় বেলন, ইংলিশে বলা হয় সিলিন্ডার। অর্থাৎ বস্তুটা দেখতে এমন, জাস্ট এমন। এটাই হলো বেলন, এইটাই হলো বেলন, এটাই হলো একটা বেলন। তাহলে বেলন কাকে বলে? আয়তক্ষেত্রের বৃহত্তর বাহুকে অক্ষ ধরে উহাকে চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তুটা তৈরি হয়, এই যে ঘনবস্তুটা তৈরি হয়েছে, এটাকে আমরা বেলন বলবো। এটা একটা বেলন, টিউব লাইটগুলো একটা বেলন, পানির পাইপ লাইনগুলো একটা বেলন, বৈদ্যুতিক তারগুলো একটা বেলন। তাহলে বেলন, যেহেতু বেলন আকৃতি অনেক বস্তু আছে, সুতরাং এদের পরিমাপ সংক্রান্ত জ্ঞান আমাদের থাকা উচিত। তাহলে বেলনের সংজ্ঞা হবে আয়তক্ষেত্রের বৃহত্তর বাহুকে অক্ষ ধরে এটাকে চতুর্দিকে ঘোরালে যে কোনো বস্তুটার সৃষ্টি হবে, তাকে আমরা বেলন বলব। বেলনের কিন্তু 2টি ধার। এই যে ABCD আয়তক্ষেত্রের এই বাহুটাকে চতুর্দিকে ঘোরালে এই যে ঘনবস্তুটা তৈরি হয়েছে, সেটা বেলন। এই যে AD অথবা BC যেটা দেখতেছো, সেটাকে আমরা H দিয়ে প্রকাশ করব, এবং CD এবং AB যেটা দেখতেছো, সেটাকে আমরা R দিয়ে প্রকাশ করব। অর্থাৎ H হচ্ছে এই সিলিন্ডারের অথবা বেলনের উচ্চতা, আর R হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এখন এই যে বেলন অথবা সিলিন্ডার, সেইখানে কিন্তু একটু খেয়াল করি আমরা। এটা যদি একটা বেলন হয়, সিলিন্ডার হয়, একটু মনোযোগী হব আমরা। এখানে 3টা তল আছে, এই একটা তল, এই একটা তল, 2টা। এ হাত দিয়েছি যে এইটা একটা তল। এই তলটাকে বলবো আমরা বক্রতল। এই যে তলটা, এই 2টা তল না, এই তলটাকে হাত দিয়েছি যে এই তলটাকে, এই তলটাকে বলবো আমরা বক্রতল। তো সেইটা পরিমাপ করার সূত্র আছে, সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2πr/h। তো আমরা তো বলছি এখানে তল আছে 3টা, সে 3টা তলকে একত্রে আমরা সমগ্র তল অথবা এইটাকে আমরা পৃষ্ঠতলও বলবো। সমগ্র তল অথবা পৃষ্ঠতল, তার মানে সমগ্রতল বা পৃষ্ঠতল বলতে এই বক্রতল প্লাস এই 2 তল, 3টার সমষ্টি হলো সমগ্রতল। তাহলে সমগ্রতলে প্রথমে বক্রতল থাকবে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr/h। দেখো এই তলটা আর এই তলটা সমান, এটা আর এটা সমান, এবং এটা বৃত্তাকার। তো তুমি চিন্তা করো, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, এর ক্ষেত্রফল সমান হচ্ছে πr²। তো πr² আছে কয়টা? 2টা। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h প্লাস 2πr²। তাহলে তুমি এখান থেকে 2πr কমন নাও, r প্লাস h।
আরেকটা সূত্র আমাদের পরিমাপের মনে রাখতে হবে, সেটা হলো সিলিন্ডারের আয়তন ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। তো সিলিন্ডার বা বেলন আকৃতির বস্তু দেখতে কি রকম, এটার দ্বারগুলো কি কি এবং সূত্রগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে এই সংক্রান্ত যে কোনো প্রবলেম আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারব। আমরা সেই রকম একটা প্রবলেম 15 নম্বর, সেটা আমরা সলভ করব। দেখো কি বলছে, একটা বেলনের বক্রতলের ক্ষেত্রফল, ওই যে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার, এটার আয়তন 150 ঘন সেন্টিমিটার। তোমাকে বেলনের উচ্চতা এইচ, ভূমির ব্যাসার্ধ আরটা বের করতে বলছে। কি কি দেওয়া আছে? বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 2 পাই আর এইচ এর মান দেওয়া আছে, আয়তনের মান দেওয়া আছে, তোমাকে বের করতে হবে এইচ এবং আর এর মান। এখানেও সমীকরণ গঠন করতে হবে, সমীকরণ গঠন করেই প্রবলেমগুলো সলভ করতে হবে। বেলন আঁকবে কিভাবে? প্রথমেই দেখো, তুমি ছোট্ট করে একটা আয়তক্ষেত্র আঁকবে, এঁকে এখান থেকে এটা দূরত্ব যতটুকু তত দূরে একটা বিন্দু দিবে, এখানেও বিন্দু দিবে, তারপর অর্ধবৃত্তাকার এইভাবে এঁকে দিবে, অর্ধবৃত্তাকার এইভাবে এঁকে দিবে, টান মারলেই একটা বেলন হয়ে যাবে। তো এটার কি কি বের করব? আমি এইচ বের করব এবং আর বের করব, এবং সেটাই আমরা শুরুতে মনে করে নিব। মনে করি বেলনটির উচ্চতা ইকুয়াল টু এইচ সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ, দুটোটাই আমি মনে করছি, ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেন্টিমিটার। তো আমাদের কাজ হবে এইচ এবং আর এর মান কি করা? বের করা। তো আমাদের যে মানগুলো দেওয়া আছে সেটা লিখে ফেলি। কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 100 বর্গ সেন্টিমিটার। এরপর শিক্ষার্থীরা দেওয়া আছে বেলনটার আয়তন কত? 150 ঘন সেন্টিমিটার। তো তুমি এখানে দুইটা চলক, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে আর। এইচ আর নিয়ে তোমাকে দুইটা সমীকরণ গঠন করতে হবে এবং ওই দুইটা সমীকরণ থেকে এইচ এবং আর এর মান বের করতে হবে, এবং ওই দুইটা সমীকরণ গঠন করতে হলে তোমাকে এই দুটোটার সূত্র প্রয়োগ করতে হবে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এবং আয়তনের সূত্র। সেই দুটোটাই আমরা লিখব। আমরা জানি বেলনের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই আর এইচ। এরপর শিক্ষার্থীরা আয়তনের সূত্র প্রয়োগ করি, আয়তন ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। তো এখন দেখো সমীকরণ গঠন করব কিভাবে, তুমি নিজেই চিন্তা করো একটু করে, কিভাবে আমরা সমীকরণ গঠন করতে পারি। যে এটাও বক্রতলের ক্ষেত্রফল, এটাও বক্রতলের ক্ষেত্রফল, দুটোটাই পরস্পর কি হবে? সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো যে প্রশ্ন মতে 2 পাই আর এইচ ইকুয়াল টু 100। আমরা আবার কি লিখতে পারবো? পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 150। এটাকে আমরা 1 ধরি এবং এটাকে আমরা 2 ধরি। এখান থেকে আর এবং এইচ এর মান বের করব। দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু অপনয়ন অথবা প্রতিস্থাপন করতে যাব না আমরা। তুমি খুব ভালো করে দেখো, পাই, এখানেও পাই আছে, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, এখানে আর স্কয়ার আছে, এখানে আর আছে। এই 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলেই তো এখানে আর থেকে যাই, তার মানে আর এর মানটা কি হয়ে যায়? বের হয়ে যায়। সেই জন্যই আমরা কি করব? এখানে 2কে 1 দ্বারা ভাগ করব। চলো আমরা 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা ভাগ করি। 2 ভাগ 1 করে পাই। 2 নম্বর হচ্ছে পাই আর স্কয়ার এইচ ভাগ 1 নম্বর হচ্ছে 2 পাই আর এইচ। 2 নম্বর হচ্ছে ডান পাশে 150, 1 নম্বরের ডান পাশে 100। তো কাটাকাটি করি, 2 পাই পাই যাবে, এইচ এইচ যাবে, একটা আর থাকবে, 50 দিয়ে কাটি, 3 2 আর ইকুয়াল টু 3। তো এখন এইচ এর মান দরকার।
জাস্ট আর এর মান একে বসিয়ে দাও। তো আর এর মান সমীকরণ একে বসালে পাই, আর এর মান সমীকরণ একে বসালে পাই। তো আর এর মান সমীকরণ একে বসালে কি হয় দেখো, 2 পাই এর মান আমরা জানি 3.1416, আর এর মান 3 ইন্টু এইচ ইকুয়াল টু 100, তো বা এইচ ইকুয়াল টু 100, 2 ইন্টু 3.1416 ইন্টু 3, তাহলে এইচ ইকুয়াল টু কি হয় আমরা দেখি, 100 বা ফার্স্ট ব্র্যাকেট দিবে একাধিক রাশি থাকলে 2 ইন্টু 3.1416 ইন্টু 3 ফার্স্ট ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 5.3। সুতরাং কি বের হলো, ভূমির ব্যাসার্ধ হলো শিক্ষার্থীরা 3 সেন্টিমিটার, কেমন, এবং উচ্চতা হলো 5.3 সেন্টিমিটার। এটাই হলো এই প্রবলেমের আনসার। শিক্ষার্থীরা এরপরে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটাও সিলিন্ডারের, সেটা হলো 16 নম্বর 16.4। কি বলছে আমরা একটু খেয়াল করি, একটা সিলিন্ডারের, কেমন, আমরা একটা সিলিন্ডার আঁকি, এটা হচ্ছে একটা সিলিন্ডার, সেই সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার, এর উচ্চতা দিয়ে দিয়েছে 30 সেন্টিমিটার এইচ, তোমাকে ভূমির ব্যাসার্ধটা না সরি সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলছে। আবার দেখো, একটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ আমরা সিলিন্ডারের যে গল্প করেছিলাম, এই যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, উচ্চতাটাও দিয়ে দিয়েছে, তোমাকে বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফল। তো তুমি জানো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর প্লাস এইচ, এটাই হলো সমগ্রতলের ক্ষেত্রফল। তার মানে তোমাকে এইচ এর মান লাগবে, আর এর মান লাগবে, এইচ এর মান দেওয়া আছে, তাহলে আমরা আর এর মানটা বের করে তারপরে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো কি কি দেওয়া আছে লিখে ফেলি, দেওয়া আছে সিলিন্ডারটির প্রথমে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে শিক্ষার্থীরা 4400 বর্গ সেন্টিমিটার। এরপর দেওয়া আছে উচ্চতা, উচ্চতাকে কিন্তু আমরা এইচ দিয়ে প্রকাশ করি 30 সেন্টিমিটার। তো সমগ্রতলের ক্ষেত্রফল বের করার জন্য আমাকে কিন্তু আর লাগবে, ভূমির ব্যাসার্ধ লাগবে, সেটা আমরা মনে করে নিই। আমরা ধরে নিচে ভূমির ব্যাসার্ধ আর, ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। তো তোমার কাজ হবে কি, আর এর মান বের করা। তো আমি তো বারবার বলি, যেখানেই তুমি সলক মনে করবা সেখানেই সমীকরণ গঠন করতে হবে, সমীকরণ গঠন ছাড়া সলকের মান কখনোই বের করতে পারবে না। তাহলে এখানে যদি আমি সমীকরণ গঠন করতে চাই, তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে। তো কার সূত্র প্রয়োগ করব, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করব। আমরা জানি যে বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই আর এইচ। তাহলে প্রশ্ন মতে কি হয় দেখো, প্রশ্ন মতে 2 পাই আর এইচ ইকুয়াল টু 4400। তো এখান থেকে আমরা কার মান বের করব, আর এর মান বের করব। তাহলে বা আর ইকুয়াল টু 4400 2 পাই এইচ, বা আর ইকুয়াল টু 4400 টু 3.1416, এইচ এর মান 30। সুতরাং আর ইকুয়াল টু কত হয় আমরা দেখি, 4400 বা 5 ব্র্যাকেট দিতে হবে, 2 ইন্টু 3.1416 গুণ 30 5 ব্র্যাকেট শেষ ইকুয়াল টু 23.34 সেন্টিমিটার। প্রায় লিখবো আমরা, যেখানে পাইয়ের মান বসাবো সেখানে প্রায়। তো এখন আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটা কি করে বের করে ফেলি।
সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু সূত্রটা শিক্ষার্থীরা 2 পাই আর প্লাস এইচ মানটা বসিয়ে দিই 2 পাই এর মান 3.1416 আর এর মান 23.34 আর এর মান 23.34 এবং এইচ এর মান কত 30 বর্গ সেন্টিমিটার। তো কি হয় দেখো, এখন আমরা 23.34 এর সাথে যোগ করি কত 30, সেই যোগফলের সাথে আবার গুণ করি 23.34, তার সাথে গুণ করি 3.1416, তার সাথে গুণ করি 2 এবং রেজাল্ট পাই যে আমরা 7822.31 বর্গ সেন্টিমিটার। এবং প্রায় লিখবো আমরা, যেখানে পাই এর মান বসাবো সেখানেই প্রায় লিখব। এটাই হচ্ছে এই প্রবলেমের আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রবলেমটা এখন আমরা সেইটাই সলভ করব। অর্থাৎ এই চ্যাপ্টারে যে প্রবলেমটা সবচেয়ে বেশিবার এসএসসি পরীক্ষায় এসেছে সেটা হচ্ছে এই প্রবলেম 17 নম্বর 16.4। এটা তুমি খুব ভালো করে রাখবে পরীক্ষার জন্য। সবসময় যে কোনো পরীক্ষায় এটা আসার সম্ভাবনা আছে। চলো আমরা সেটা করতে চেষ্টা করি এবং বুঝতে চেষ্টা করি। একটা লোহার পাইপ, মনে করো এইটাই লোহার পাইপ, এই যে মাঝখানে মনে করো এখানে তো কাগজ না, একটা লোহার পাইপ দেখতে জাস্ট এইরকমই একটা লোহার পাইপ। এখন তুমি দেখো এই লোহার পাইপের এইখান থেকে এতটুকু হচ্ছে, এইখান থেকে এতটুকু হচ্ছে এটা বাইরের ব্যাস, আবার এইখান থেকে এতটুকু হচ্ছে ভিতরের ব্যাস। খুব ভালো করে দেখো, এইখান থেকে এতটুকু হচ্ছে বাইরের ব্যাস, এতটুকু মানে এখান থেকে এখানে, আবার ঠিক এইখান থেকে এখানে এতটুকু হচ্ছে ভিতরের ব্যাস। তাহলে বাইরের ব্যাসের সাথে ভিতরের ব্যাস বেশ কম থাকবে, বাইরের ব্যাসটা বড়, ভিতরের ব্যাসটা ছোট, কারণ পাইপের মাঝখানে তো ফাঁকা না থাকলে পাইপ দিয়ে কি তরল পদার্থ বা বায়বীয় পদার্থ এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে মাঝখানে ফাঁকা রাখা লাগবে। তাহলে ফাঁকা রাখা থাকলে তাহলে একটা বাইরের ব্যাস হবে, একটা ভিতরের ব্যাস হবে। সেটাই বলছে যে একটি পাইপ, লোহার পাইপের, আমরা যদি ছবিটা আঁকি এরকম হবে সেটা, একটি লোহার পাইপের এই আমরা একটু বুঝতে চেষ্টা করব ছবিটা এবং পুরো ব্যাপারটা। একটি লোহার পাইপের বাইরের ব্যাস হচ্ছে কত, ভিতরের ব্যাস হচ্ছে 12, অর্থাৎ এতটুকু হচ্ছে 12, আবার এতটুকু হচ্ছে 14, এই বাইরের পর্যন্ত। অর্থাৎ এখান থেকে এখানে 14 সেন্টিমিটার, এখান থেকে এখানে 12 সেন্টিমিটার। পাইপটার উচ্চতা হচ্ছে 5 মিটার, পাইপটির উচ্চতা 5 মিটার, এখান থেকে এটা 5 মিটার। এখন এই পাইপে যে লোহা আছে, এখানে যে পাইপে লোহা আছে, পুরাটা তো লোহা নাই, এখানে লোহা আছে, সেই লোহাগুলোর 1 ঘন সেন্টিমিটারের ওজন হচ্ছে 7.2 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। এই পাইপে যে লোহাগুলো আছে তার ওজন কত? আসলে ওজন হবে না, বর হবে। এই পাইপগুলোর বর কত, বরই বের করব, যদিও বা এখানে ওজন আছে, ওজন না, এটা বর। আবার পাইপের বাইরের ব্যাস আছে, পাইপের ভিতরের ব্যাস আছে, পাইপের উচ্চতা আছে। এই পাইপে যে লোহাগুলো আছে সেগুলোর আয়তনের সাথে বরের লিঙ্ক আছে। আয়তনের সাথে বরের লিঙ্ক মানে কি? 1 ঘন সেন্টিমিটার লোহার বর 7.2 গ্রাম। এই যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। প্রশ্নে যদিও বা ওজন, এটা ওজন না, বর। তাহলে এটা কি? এটা আয়তনের সাথে তার বরের লিঙ্ক না? হ্যাঁ, তুমি দেখো না, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, অর্থাৎ লোহার আয়তনের সাথে লোহার বরের লিঙ্ক আছে। অর্থাৎ কোনো লোহার আয়তন যদি 1 ঘন সেন্টিমিটার হয়, তার বর হবে 7.2 গ্রাম। এখন পাইপে যে লোহাগুলো আছে সেগুলোর বর কত? তাহলে তোমাকে কি বের করতে হবে? খুব সহজ হিসাব। পাইপে যে লোহাগুলো আছে, লোহাগুলোর আয়তন বের করব। তাহলে পাইপে যে লোহাগুলো আছে সেগুলোর আয়তন যদি বের করতে পারি, তাহলে এই মেজারমেন্টটিকে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম থেকে হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হবে এই পাইপে কতটুকু লোহা আছে তার আয়তন বের করা। এখন তুমি একটু ভাবো, পাইপের মাঝখানে কিন্তু ফাঁকা, এটা বাইরের ব্যাস, এটা ভিতরের ব্যাস। তো আমরা পাইপের
ফাইভ তো দেখতে সিলিন্ডার আকৃতির, বেলন আকৃতির। আমরা বেলন আকৃতির বস্তুর আয়তনের সূত্র জানি পাই আর স্কয়ার এইচ। তাহলে এই যে এইচ তো 5, কিন্তু এইটা তো একটা বাইরের ব্যাসের পরিমাপ আছে আর একটা ভিতরের ব্যাসের পরিমাপ আছে। তাহলে বাইরের ব্যাসার্ধ দিয়ে একটা আয়তন পাবে, সেটা বাইরের আয়তন পাবে। বাইরের ব্যাসার্ধ দিয়ে যে আয়তনটা পাবে সেটা বাইরের আয়তন, আবার ভিতরের ব্যাসার্ধ দিয়ে যে আয়তনটা পাবে সেটা ভিতরের আয়তন। এখন দেখো, বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা যদি তুমি কেটে ফেলো, তাহলে মাঝখানে কতটুকু লোহা আছে এটা বের হয়ে আসবে। এই বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা যদি আমরা এই বাইরেরটা থেকে ভিতরেরটা যদি মাইনাস করে দিই, মাঝখানে কতটুকু লোহা আছে সেটার আয়তন বের হয়ে আসবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে 5-এর বাইরের আয়তন বের করা, তারপর 2 নম্বর কাজ হবে 5-এর ভিতরের আয়তন বের করা, তারপর বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ করে দিব, এই পাইপে কতটুকু লোহা আছে তার আয়তন বের হয়ে যাবে। সেই আয়তন থেকে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, এটা থেকে এই পাইপে ব্যবহৃত লোহাগুলোর ওজন অর্থাৎ ভর নির্ণয় করে ফেলব। চলো, তাহলে এখানে দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলি, যে পাইপের এখানে 5টির, খুব মনোযোগী হবে, 5টির বাইরের ব্যাসকে D1 দিয়ে প্রকাশ করি। বাইরের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। তো আমাদেরকে তো আয়তন বের করতে হবে, আয়তন বের করার জন্য ব্যাসার্ধ দরকার। তো আমরা ব্যাসার্ধ বের করে ফেলি, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করব, মানে 14কে 2 দিয়ে ভাগ দিব, তাহলে কত হবে 7 সেন্টিমিটার। আবার 5টির ভিতরের ব্যাস আছে, ভিতরের ব্যাস D2 কত, ভিতরের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ভিতরের ব্যাসার্ধ বের করি, ব্যাসার্ধকে আমরা R1 দিয়ে প্রকাশ করব, 12কে 2 দিয়ে ভাগ দিব, কত 6 সেন্টিমিটার। এই বাইরের ব্যাসার্ধ ধরে যে আয়তনটা বের করব সেটা বাইরের আয়তন, এই পুরাটার আয়তন। তাহলে এবার দেখো, সুতরাং 5টির, আচ্ছা আর একটু কাজ করি, 5টির উচ্চতাটা একটু ব্যাপার আছে, উচ্চতা h = 5 মিটার। এখানে একটা ব্যাপার আছে, উচ্চতা 5 মিটার। তো এই এককগুলো হলো সেন্টিমিটার, উচ্চতা হলো মিটার। একই প্রবলেম সলভ করার সময় বিভিন্ন একক রাখতে পারবে না, একই এককে নিয়ে যেতে হবে। তাহলে মিটারটাকে আমাকে সেন্টিমিটারে নিতে হবে। এটাকে যদি সেন্টিমিটারে নিতে চাই, আমরা 100 দিয়ে গুণ দিব, তাহলে কত হবে 500 ঘন সেন্টিমিটার। তাহলে এখন আমরা 5-এর বাইরের ব্যাসার্ধ নিয়ে বাইরের আয়তনটা বের করে ফেলি। সুতরাং 5টির বাইরের আয়তন সমান ওই যে পাই আর স্কয়ার এইচ। এখানে R1 দিলাম, যে বাইরের ব্যাসার্ধ R1, সে কারণেই আমরা এখনই মান বসিয়ে দিতে পারি চাইলে, পাইয়ের মান, R1 এর মান, এইচ এর মান, কিন্তু আমরা বসাচ্ছি না। কেন বসাচ্ছি না সেটা একটু পরেই দেখবে। 5টির ভিতরের আয়তন সমান পাই R2 স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। এখনো আমরা মান বসিয়ে দিতে পারি, কিন্তু বসাচ্ছি না। তো আমরা আসলে কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম 5-এ কতটুকু লোহা আছে তার আয়তন বের করতে। তো 5-এ কতটুকু লোহা আছে তার আয়তন বের করতে চাইলে আমরা কি বলেছিলাম, বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এই পাইপটা তৈরি করতে এখানে যতটুকু লোহা ব্যবহার করা হয়েছে তার পরিমাণ আমরা বের করতে পারব। তাহলে 5টির লোহার আয়তন কিভাবে বের করব, বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা আমরা বিয়োগ করব, পাই R1 স্কয়ার এইচ বিয়োগ পাই R2 স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। তো শিক্ষার্থীরা, পাই এইচ আমরা কমন নিই, R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার। আমরা সবাই জানি পাই এর মান 3.1416, এইচ এর মান কত পেয়েছি 500, R1 এর মান ছিল 7 স্কয়ার, আর R2 এর মান হচ্ছে 6, 7 স্কয়ার না, R1 এর মান 7 স্কয়ার হবে, R2 এর মান 6, তার উপর স্কয়ার হবে। এখন কি হয় আমরা একটু করে দেখি, 3.1416, 500 গুণ 7 7 49 থেকে 6 6 36 কি হবে, বিয়োগ হবে, 36 যদি বিয়োগ হয় 13, এত ঘন সেন্টিমিটার। তো আমরা গুণ দিই, 13 সাথে গুণ হবে 500, তার সাথে গুণ হবে 3.1416, গুণ করলে হয়
2042 ঘন সেন্টিমিটার। এখন আমাকে বলছে 5 লোহার ওজন কত। তো 5 লোহার ওজন কত, আমাদের প্রশ্নে কিন্তু আয়তনের সাথে ওজনের সম্পর্ক আছে, সেটা ব্যবহার করব। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন। তো আমরা কি লিখি এখন, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 7.2 গ্রাম। তাহলে ওই ব্যবহার করা লোহার আয়তন হচ্ছে 20.4 ঘন সেন্টিমিটার, লোহার ওজন সমান 7.2 ইন্টু 204 এত গ্রাম। শিক্ষার্থীরা এখানে একটা ব্যাপার আছে, লোহার ওজনকে কখনোই গ্রাম দিয়ে প্রকাশ করে না। লোহা যখন কিনতে যায় কেউ কেজি দিয়েও কিনে না, টন দিয়ে কিনে। তো লোহার ওজনকে গ্রাম এত ছোট এককে প্রকাশ করে না, কমপক্ষে কেজি দিয়ে প্রকাশ করে। সেই জন্য এই গ্রামকে কেজিতে নিয়ে যাব এবং আমরা 1000 দিয়ে এটাকে ভাগ দিব। তাহলে কি হয় দেখো, এখন এটাকে আমরা গুণ দিব 7.2 দিয়ে, তাকে ভাগ দিব 1000 দিয়ে, কত হয় 147.026 কেজি প্রায়। অর্থাৎ এই পাইপে যে লোহাটুকু, অর্থাৎ ওই যে পাইপটা, ওই পাইপটাতে যে লোহা ব্যবহার করা হয়েছিল সেগুলোর ওজন হচ্ছে এত গ্রাম। এটাই হচ্ছে এই প্রবলেমের কি আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা যে এত মনোযোগের সাথে তুমি দেখেছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলিও তুমি দেখবে এবং আরও ভবিষ্যতে যে ভিডিওগুলো আপলোড দিব সেগুলিও তুমি দেখবে, এইটা প্রত্যাশা করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।